তার অধিকার, শ্রম আইন স্বীকৃত অধিকার, সুযোগ সুবিধা এবং মজুরির প্রশ্নে আমরা লড়াই সংগ্রাম। আমরা বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ও আপনারাও লক্ষ্য করেছেন মজুরি বৃদ্ধি আন্দোলন করতে গিয়ে আমাদের 4 জন শ্রমিক তাদের জীবন দিতে পেরেছে। যে জুলাই আগস্টের আন্দোলন হয় সেই আন্দোলনেও আমাদের অনেক গার্মেন্টস শ্রমিক জীবন দিয়েছে। আমরা এই প্রেক্ষাপটটিতে প্রত্যাশা করেছিলাম জুলাই আগস্ট মুভমেন্টের পরে একটি গণতান্ত্রিক শিল্প পরিবেশ তৈরি হবে, একটি গণতান্ত্রিক শ্রম আইন তৈরি হবে এবং আমাদের প্রশাসন সহ আমাদের শ্রমিক অঙ্গনে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি দাওয়াগুলোর প্রেক্ষিতে সোচ্চার হবে। কিন্তু আমরা দেখলাম গাজীপুর, আশুলিয়া সহ এবং সর্বশেষ এই নীলফামারী উত্তরায় বিজেপি আমরা প্রত্যক্ষ করলাম ঠিক আগের সরকার যেই রকম স্বৈরাচারী কায়দায় শ্রমিক হত্যা সংগঠিত করেছে ঠিক এখনও সেই রকম ঘটনা ঘটছে। বিশেষত আপনারা নিজেরাই অভিযোগ করেছেন বিভিন্ন সময় ঈদের ইপিজেডের নামে একটি বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা একটি সংরক্ষিত অঞ্চল, এই বিশেষ অঞ্চল বা রপ্তানি অঞ্চলের নামে বাংলাদেশের শুধু শ্রমিক না, বাংলাদেশের শ্রমিকরা নিশ্চয়ই একই সাথে বাংলাদেশের নাগরিক, সেই নাগরিক অধিকার এবং শ্রমিক অধিকারগুলো হরণ করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে একটি আইন আছে, বাংলাদেশ শ্রম আইন 2006 এবং এর বিধিমালা আছে 2015, যা বিভিন্ন সময় সংশোধিত হয়েছে। বাংলাদেশের সর্বত্র সরকারি প্রতিষ্ঠান বাদে সমস্ত পর্যায়ে শ্রমিকদের জন্য এই আইন প্রযোজ্য, শিল্প প্রতিষ্ঠানের জন্য এই আইন প্রযোজ্য। কিন্তু এই আইনকে উপেক্ষা করে, রাষ্ট্রীয় প্রচলিত আইনকে উপেক্ষা করে একটি ইপিজেডের নামে আলাদা আইন তৈরি করেছে। সে আইনে আপনারা প্রত্যক্ষ করবেন দেশীয় পুঁজি বা উদ্যোক্তার চেয়ে এইসব সংরক্ষিত ইপিজেডগুলোতে বিদেশি পুঁজির একটা বড় ধরনের ইনভেস্টার, উদ্যোক্তা বা লগ্নি পুঁজি আসে। ফলে বিদেশি লগ্নি পুঁজি নিরাপত্তা দেওয়ার কারণে, বিদেশি লগ্নি পুঁজির স্বার্থ সংরক্ষণের কারণে বাংলাদেশের নাগরিকদের অধিকার হরণ করা হচ্ছে, বাংলাদেশের শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে। আমরা তীব্রভাবে নিন্দা জানাই যে বিষয়ে যে বাংলাদেশের শ্রম আইনে এবং আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, কিন্তু ইপিজেডের ভিতরে শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই। আপনারা জানেন যে কোনো একটি মুদি দোকান প্রতিষ্ঠানও যদি দেয় সেটি বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের অধিভুক্ত কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স দিতে হয় এবং সেই পরিদর্শকরা সেখানে যেতে পারে অবাধে। কিন্তু এই ইপিজেডে সরকারের সেই সব দপ্তরগুলো যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। আমরা যারা ট্রেড ইউনিয়ন কর্মী, আমাদের ক্ষেত্রে তো আরও বেশি রেস্ট্রিকশন রয়েছে। আপনারা যারা সংবাদ কর্মী, শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে আপনারা যারা খবর উপস্থাপন করতে চান, আপনাদের ওইসব অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ফলে এইরকম একটি জায়গাতে আমরা দেখলাম গত 2 তারিখে শ্রমিকদেরকে অন্যায়ভাবে যখন চাকরিচ্যুত করা হচ্ছে, শ্রমিকদের অসন্তোষ তৈরি হয়েছে। সেই শ্রমিকদের অসন্তোষের প্রেক্ষিতে কর্তৃপক্ষ অর্থাৎ ব্যবসা সহ সংশ্লিষ্ট সরকারের দপ্তরগুলো প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে, অর্থাৎ অসন্তোষ ইলিমিনেশনের নিষ্পত্তির কোনো উদ্যোগ না নিয়ে সেগুলোকে আরো উস্কানি দিয়েছে, কারখানা বন্ধ করে দিয়েছে, শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় অবস্থান করেছে। সেটিকেও সরকার দমন অর্থাৎ শ্রমিক হত্যার মধ্য দিয়ে দমন করেছে। আজকে প্রশ্ন আসছে, আমরা বলছি যে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হত্যা। এখন এই রাষ্ট্রীয় কোন বাহিনী হত্যা করেছে? সেটা কি পুলিশ, সেটা কি আর্মি, সেটা কি রাষ্ট্রের অন্য কোনো বাহিনী? সেটাও নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমরা দিবালোকে যেটা জিনিসটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্রমিক মারা গেছে, যেটা মিডিয়া সহ বিভিন্ন জায়গায় শ্রমিকরাও যে বিষয়টি নিশ্চিত করেছে। সুতরাং এই কোন বাহিনীর গুলিতে, বাহিনীর কোন কর্মীর গুলিতে এই শ্রমিকটি অন্যায়ভাবে মারা গেল, শ্রমিকটিকে হত্যা করা হলো, সেটির প্রেক্ষিতে যে রাষ্ট্রীয়ভাবে তদন্ত করার বিষয়, আমরা কিন্তু 2 তারিখ থেকে আজকের এই 9 তারিখ অদ্যাবধি সে তদন্ত হয়নি। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা শ্রমিকের বাড়িতে গিয়েছিলাম, আমরা ডিসি অফিসে গিয়েছি, আমরা এসপি অফিসে গিয়েছি। সেখান থেকে আমরা যে বিষয়টি ইনফর্ম হয়েছি, একটি তদন্ত কমিটি হয়েছে ব্যবসা দিয়ে, যারা হত্যার সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে আপনি তদন্ত কমিটি করবেন। আর একটি স্পষ্টত ফৌজদারি অপরাধ, সেই ফৌজদারি অপরাধের প্রেক্ষিতে রাষ্ট্র যেখানে তদন্ত করা তার এখতিয়ার রয়েছে,
রাষ্ট্র এখনো পর্যন্ত তদন্ত কমিটি করে নাই এবং সেই প্রেক্ষিতে শাস্তির যে বিচার বিভাগ যে উদ্যোগ সেটা নেওয়া হয়নি। সেই কারণে আমরা আজকে এখানে আসার ক্ষেত্রে আমরা একটি বক্তব্য সুনির্দিষ্ট করেছি যে নীলফামারী উত্তরায় পিজেটে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক শ্রমিক হত্যার প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে হবে। আপনারা একটি বিষয় লক্ষ্য করছেন, গত 3 তারিখে একটি সমঝোতা বৈঠকের নামে আরেকটি নাটক মঞ্চস্থ হয়েছে এবং যে সমঝোতা বৈঠকের সাথে প্রশাসনও জড়িত। দুঃখজনকভাবে আপনাদেরকে শেয়ার করি যে বিষয়টি, সেখানে ভিকটিমের পরিবারের কোনো স্বজন সেখানে উপস্থিত ছিলেন না। যে মারা গেছে সেই শ্রমিক পরিবারের কারণ না রেখে সেটা সমঝোতা বৈঠকটি কিসের ভিত্তিতে সমঝোতা হয় সেটি একটি আশ্চর্যজনক ঘটনা। সেই প্রেক্ষিতে আমরা দাবি করছি, একটি শ্রমিক তার জীবন কোনোভাবে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না, তারপরও আমরা এই ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের জন্য 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছি। আর এই যে অসন্তোষ শ্রমিকদের মধ্যে তৈরি হয় এবং শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হলে, শিল্প বিরোধ তৈরি হলে তার নিষ্পত্তি যথাযথ উদ্যোগ না থাকার একমাত্র কারণ হচ্ছে সেখানে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিকদের সভা সমাবেশ, মত প্রকাশের অধিকার না থাকা। সে কারণে আমরা বলছি ইপিজেড সহ সকল শিল্পাঞ্চলে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, সভা সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। আপনাদেরকে আরেকটি বিষয় বলি, যেটা শ্রমিকদেরকে বিভিন্নভাবে অন্যভাবে ছাঁটাই, চাকরিচ্যুতি এবং শ্রমিকদেরকে একটি ব্ল্যাক লিস্ট করা হয়। কোনো কারখানায় শ্রমিকদেরকে যদি টার্মিনেশন করা হয়, এই শ্রমিক পরবর্তীতে আর অন্য কারখানায় চাকরি নিতে পারেনি। এরকম একটি অন্যায় তৎপরতা, রাষ্ট্রীয় দমন পীড়ন এবং আমাদের অধিকার আন্দোলন 10 দফার ভিত্তিতে আমরা শ্রমিকদের প্রেক্ষিতে আজকে আহ্বান জানাই যেন তারা আন্দোলন করে তুলুন। এবং একই সাথে যে বিষয়টি কমনলি আমাদের সকলের জন্য দরকার, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম কমানো এবং পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে আমরা শ্রমিক এবং জনগণের প্রতি আহ্বান জানাই আন্দোলন গড়ে তোলার জন্য। বন্ধুগণ, আমি অধিকার আন্দোলনের পক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে সমন্বয়ক হিসেবে আমার বক্তব্য উত্থাপন করলাম। আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের জোটের গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতৃত্ব রয়েছেন, তারা কথা বলবেন। এর মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করব আপনারা আজকে সংবাদকর্মীর ভূমিকা পালন করলেও যে ট্রেড ইউনিয়নের যে অধিকার সেটি আপনাদের উপর কিন্তু খড়গহস্ত নেমে আসছে। সুতরাং আমাদের সংগ্রামটা সকলের, শ্রমিক জনগণের একত্রিত ঐক্যবদ্ধ সংগ্রাম, সেই সংগ্রামে আমরা অগ্রসর হব। আমি পরবর্তীতে আজকের এই সংবাদ সম্মেলনের কার্যক্রম পরিচালনা এখন পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় নেত্রী জনাব মুশরাফা মিশু। ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের 2 জন সহকর্মী বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যের মধ্যে আজকে আমরা নীলফামারী প্রেস ক্লাবে কি উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছি এবং প্রেস কনফারেন্স করছি সে বিষয়ে আপনারা শুনেছেন। বন্ধুগণ, আপনারা জানেন গত বছর 5ই অগাস্ট গত 16 বছরের ফ্যাসিস্ট যে হাসিনা সরকার ছিল তাকে উচ্ছেদ করে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উচ্ছেদ করে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, যে কথাটি আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের সময় যে ব্যাপক রকম হত্যাকাণ্ড ঘটিয়েছে রাষ্ট্রের তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী, এবং তাদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে শ্রমজীবী মানুষ, গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছেন এই গণ অভ্যুত্থানের এবং এই ফ্যাসিস্ট সরকার পতনের সময়। এই বিষয়টা আপনারা জানেন, আপনাদের মিডিয়ার মধ্য দিয়েও কিন্তু সেই বিষয়টা দেশব্যাপী জেনেছেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। আমি যখন কথা বলছি তখন আমাদের সামনে আপনাদের নীলফামারী যে উত্তর আইপিজেডে গত 2 তারিখে দেখা যাচ্ছে যে আমাদের শ্রমিককে একজন শ্রমিক গুলি চালানো হয় এবং একজন শ্রমিক নিহত হয়েছে। শুধুমাত্র এটাই নয়, এই সরকার ক্ষমতা আসছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ব্যাপক স্বপ্ন, মানুষের একটা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করবে এই প্রত্যাশার জায়গা নেই। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সমাজের
সেই বৈষম্যহীন চিন্তা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। রাষ্ট্রে এখনো পর্যন্ত শ্রমজীবী মানুষের সাথে আজকে ধনিক শ্রেণীর সরকারের উপদেষ্টারা একজন কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আর আমাদের শ্রমিকরা আজকে যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল, আমাদের তুমুল আন্দোলনের মধ্যে দিয়ে, অনেক রক্তপাতের মধ্যে দিয়ে 2023 সালের নভেম্বরে যে মজুরি ঘোষণা করা হয়েছিল, সেই মজুরি পর্যন্ত আমরা এই উত্তরায় বিজেপি কার্যকর হতে দেখি নাই। আজকে এখানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন যিনি মজুরি যেটা ঘোষণা করা হয়েছিল 12,500 টাকা, আজকে এই 12,500 টাকা পর্যন্ত এখানে কার্যকর হয়নি, আমরা এখানে চলতে দেখতে পাচ্ছি। আর এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই সরকার ক্ষমতায় আসার পরে চারবার শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। আজকে প্রথমে আমি আপনাকে একবারে সময় উল্লেখ করে, দিনক্ষণ উল্লেখ করে বলতে চাই আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের জানার সুবিধার্থে। সেটা হলো সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে 8ই অগাস্ট। আর 30শে সেপ্টেম্বর, মাত্র 1.5 মাসের মাথায় আশুলিয়ার ম্যাঙ্গো টেক্স গার্মেন্টস যেটা ছিল, সেই গার্মেন্টসে গুলি চালিয়েছে। শ্রমিকরা মজুরি দাবিতে আন্দোলন করছিল, সেখানে গুলি চালানো হয়েছে এবং সেখানে কাউসা নামে আমাদের এক শ্রমিক ভাই নিহত হয়েছেন এবং আরো 5 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। এরপরে 1 মাস না যেতেই অক্টোবর মাসের 23 তারিখে আশুলিয়ার আরেকটি কারখানা জেনারেশন নেক্সট লিমিটেড, সেই কারখানায় আবার বিবর্ষণ করা হয়। সেখানেও শ্রমিকরা মজুরি দাবি সহ অন্যান্য ভাতাদি দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন এবং সেই যে গুলি চালানো হয়েছে, সেখানে চম্পা খাতুন নামে একজন নারী শ্রমিক সেখানে নিহত হয়েছেন এবং আরো 6 জন নারী এবং পুরুষ শ্রমিক তারা কিন্তু আহত হয়েছেন, ব্যাপকভাবে গুলিবিদ্ধ হয়েছে। এরপরে এটা তো 23 তারিখের ঘটনা বললাম, 23শে অক্টোবরের কথা বললাম। এরপরে 30শে অক্টোবর আবার মিরপুরে গুলি চালানো হয়েছে এবং অনেক শ্রমিক সেখানে আহত হয়েছেন। আর এবার 2 তারিখে 2রা সেপ্টেম্বর আপনাদের এই উত্তরা বিজেপি গুলি চালানো হয়েছে। এইভাবে 4 বার আজকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের শ্রমিকদেরকে। এই জন্যই কি বাংলাদেশে এই শ্রমিকরা রক্ত দিয়েছিল? এই জন্যই কি আমাদের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মানুষ আজকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, লড়াই করেছিল? আজকে 1 বছরের বেশি পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা দেখি যে আমাদের মজুরি বোর্ড গঠন করা হয় নাই এবং শ্রমিকদের মজুরি বাড়ানো হয় নাই। এটা আমাদের একটা অন্যতম দাবি। এখনো পর্যন্ত আপনারা জানেন, গত সরকার সময় আমরা দেখেছি আমাদের ইপিজেডগুলিতে একটা বর্বরোচিত আইন আজকে সেখানে কার্যকর রয়েছে। এখনো পর্যন্ত আমরা দেখি যে সমস্ত কারখানাগুলিতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই এবং বিশেষ করে ইপিজেডগুলিতে একটা বর্বরোচিত আইন সেখানে কার্যকর রয়েছে। শ্রমিকদেরকে ধারাওভাবে সারা দেশে শ্রমিকদের উপর নির্যাতন, নিপীড়ন, নানা রকম এবং ব্ল্যাক লিস্টিং, যেটা আমাদের আগের বক্তব্য বলেছেন, এগুলি চলছে। আমরা এই যে আমাদের এখানে আজকে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আমরা এখানে 5টা দাবি উত্থাপন করছি। বন্ধুরা, আপনারা যে সমস্ত সংবাদপত্রের যে সমস্ত বন্ধুরা আছেন, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার, আপনারা প্রিন্ট মিডিয়ার, আপনারা আরো অন্যান্য মিডিয়া, যে সমস্ত অনলাইন মিডিয়ার যে সমস্ত সংবাদপত্র সবাই যারা আছেন, সমস্ত সাংবাদিক ভাই বোনদের প্রতি আমি আহ্বান জানাবো, আমাদের এই 5 দফার দাবি আপনারা নিয়ে যাবেন এবং সেটা আপনাদের মাধ্যমে দয়া করে দেশবাসীর কাছে আমাদের দাবিটা আপনারা তুলে ধরবেন। এই জিনিসটা আমরা আসলে দেখতে চাই। আমরা দেখতে চাই যে আমাদের শ্রমিকরা আজকে দেশের জন্য সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্টের শ্রমিক। আপনারা জানেন, ট্রাম্প যখন আজকে 35% যখন শুল্ক আরোপ করলো, তখন গার্মেন্টস মালিকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, সরকারের মধ্যে হাহুতাশ পড়ে গেছে অবস্থা। কারণ আমাদের দেশের অর্ডার তাহলে পৃথিবীর অন্যান্য দেশে চলে যাবে। আপনারা জানেন, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ রপ্তানিতে, পোশাক রপ্তানিতে হচ্ছে দ্বিতীয়, প্রথম হচ্ছে চায়না, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ। আর আজকে এখন অনেক আমাদের দাবির আন্দোলনের ফলে 20% ট্রাম্প এই জন্য 20% আজকে শুল্ক আরোপ করেছে। আজকে এই যে আমাদের রপ্তানি খাত, গার্মেন্টস খাত,
এইটা সর্ববৃহৎ রপ্তানি খাত এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয়, যে কথাটা আমি আবারও পুনরুল্লেখ করছি আপনাদের জানার জন্য। অথচ এখানকার শ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নাই। এখানে এখনো পর্যন্ত বেশিরভাগ নারী শ্রমিক, আমাদের নারী শ্রমিককে এখানে নানা রকম ভাবে নিগৃহীত হয়, কারখানার ভেতরে তারা যৌন নিপীড়নের মুখোমুখি হয়, পথে ঘাটে কারখানা তারা যৌন নিপীড়নের মুখোমুখি হয়। আমাদের এই যে শ্রমিকরা দেশের জন্য 85% বৈদেশিক অর্জন করেন, এই শ্রমিকরা এখনো পর্যন্ত অধিকাংশ বস্তিতে বসবাস করেন। এখনো পর্যন্ত কারখানা শ্রমিকদের জন্য কোন রকম কোন কলোনি, কোন রকম আবাসিক কোন ব্যবস্থা করা হয়নি। আজকে এই শ্রমিকরা এখনো পর্যন্ত, আপনি আজকে যদি স্পাইনের কথা ধরেন, আদমজির কথা ধরেন, পাকিস্তান পিরিয়ডে আমরা দেখেছি যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেই আজকে আদমজির কথাই যদি সর্বশেষ আপনারা দেখেন তাহলে দেখবেন যে সেই শিল্প কম্পাউন্ডের মধ্যে স্কুল ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, আজকে হাসপাতাল ছিল, এগুলি ছিল। কিন্তু আজকে এবং তাদের থাকার ব্যবস্থা ছিল, কলোনি ছিল। কিন্তু আজকে গার্মেন্টস শ্রমিকদের জন্য 40 বছরের বেশি হয়ে গেল বন্ধুগণ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, কিন্তু এই 40 বছর পরেও আমাদের শ্রমিকদের ভাগ্যে কোনো পরিবর্তন হয়নি। 40 বছর অনেক সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু কোন সরকারি আজকে গার্মেন্টস শ্রমিকদের জীবনের দিকে ফিরে তাকায়নি। গার্মেন্টস শ্রমিকদের উপর যে নিপীড়ন নির্যাতন আজকে চলছে, সেটা ক্রমান্বয়ে আরো নানা নতুন নতুন ফর্মে তাদের উপর নির্যাতন চলছে। তাদের এই নির্যাতন বন্ধ করার জন্য কোনো সরকারি উদ্যোগ নেয়নি। অনেক মানুষের স্বপ্ন ছিল যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করে এই অন্তর্বর্তীকালীন সরকার গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নেবে। কিন্তু দুঃখজনকভাবে অত্যন্ত বেদনাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই যে সরকার শ্রমিকদের কোনো দাবি তো মেনে নেয়নি, বরং শ্রমিকদেরকে গুলি করে হত্যা করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বন্ধুরা। আজকে এই বক্তব্যগুলি এখানে তুলে ধরবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আমার বক্তব্য শেষ করার আগে আরেকবার আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই বন্ধুগণ, আমাদের যে 5টা দাবি আমরা এখানে উল্লেখ করেছি, এই 5টা দাবি আপনারা আপনাদের জাতীয় মাধ্যমে, আপনাদের গণমাধ্যমের মধ্য দিয়ে দেশবাসীর কাছে আপনারা পৌঁছে দিবেন। এবং গার্মেন্টস শ্রমিকরা আজকে যে ভয়ানক রকম যে নিপীড়নের মধ্য দিয়ে জীবনযাপন করছে সেই বিষয়ে সেই চিত্রটা আপনারা দিয়ে দেবেন। 2 তারিখে এখানে যে উত্তরা বিজেপি যে গুলি করে যে শ্রমিক হত্যা করা হয়েছে, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এবং হত্যার সাথে কারা জড়িত, তারা কি সেনা সদস্য, তারা কি পুলিশ বাহিনীর সদস্য, তাদের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং যেই শ্রমিক আমাদের হাবিব ভাই, যিনি নিহত হয়েছেন, মাত্র 20 বছরের একটি ছেলে, গোটা জীবন তার করেছিল এক সম্ভাবনাময় জীবন। আমরা আজকে সকালে এসে সাথে সাথে আমরা হাবিব ভাইয়ের বাসায় গিয়েছি, সেখানে আমরা দেখেছি তার পরিবার কি কঠিন কষ্টের মধ্য দিয়ে তারা জীবনযাপন করছেন। তার বাবা চিকিৎসা করতে পারছেন না, তাদের 3 বেলা খাবার নিশ্চয়তা নেই। অথচ আজকে কেবি কারখানা কর্তৃপক্ষ, ব্যবসা, সরকার কেউই আজকে ওই নিহত শ্রমিকের দিকে ফিরে তাকাচ্ছে না বন্ধুরা। সেই জন্য আমি দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে অবিলম্বে যে শ্রমিক নিহত হয়েছেন তাকে এক জীবনের সমপরিমাণ 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাকে দিতে হবে। অন্যান্য দাবিগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে যদি আজকে এই যে নীলফামারীতে এসে আমরা প্রথমে হাবিব ভাইয়ের বাসায় গিয়েছি, তারপরে আমরা এখানে ডিসি অফিসে গিয়েছি, আমরা এখানে ইপিজেডের সাথে কথা বলেছি, আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সবার কাছে আমরা পরিষ্কার করে বলেছি। এসপি সাহেবও বলেছেন, ইপিজেড থেকে বলা হয়েছে একটা মামলা দায়ের করা হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই মামলায় যদি কোনো শ্রমিককে যদি অভিযুক্ত করা হয় তাহলে ঢাকা থেকে এসে দরকার হলে নীলফামারীতে পরে থেকে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব এই শ্রমিকদেরকে অধিকার প্রতিষ্ঠার জন্য এবং এই শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে। বন্ধুরা, এই কথা বলে কোনো শ্রমিকের উপর যেন নির্যাতন না হয় এবং তাদের উপর যেন কোনো মিথ্যা মামলা দায়ের করা না হয়, এই আহ্বান জানিয়ে এটা সরকার পক্ষ, কারখানা কর্তৃপক্ষ এবং ব্যবসার কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সালাম। সংগ্রামী বন্ধুগণ,
সাংবাদিক বন্ধুগণ, এতক্ষণ আপনারা মৎস্যগণ ইস্যুর কথা শুনলেন। আমাদের মাঝে এখন আমরা আজকে সকালে এই নীলফামারীতে এসেছি, নিহত শ্রমিকের বাড়িতে গিয়েছি, আমরা বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছি। তো আইনি কিছু বিষয় এখানে এসেছে। তো এখন আমাদের মাঝে কথা বলবেন বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। প্রিয় সাংবাদিক এবং সংবাদকর্মী যারা আছেন, প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে আপনারা ঢাকা থেকে এসেছি, নীলফামারীতে এসে আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আপনার সময় হচ্ছে। আমার সাথে এখানে অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিয়েছেন। আমি এই 2 তারিখে নীলফামারী উত্তরা ইপিজেডের যে ঘটনাটা, আমি আমার আলোচনার কেন্দ্রবিন্দু এই ঘটনার মধ্যে থাকবো কয়েকটি বিষয়। প্রথমত, যে 2 তারিখে সকালে যে গুলি হলো সেখানে, তো এই গুলির মধ্যে দিয়ে একটা প্রশ্ন আছে যে বাস্তবে ওই নীলফামারীতে ওই ইপিজেডে গুলি করার মতো যেটা প্রাণঘাতী অস্ত্র, ফায়ার আর্মস ইউজ করার মতো এবং প্রাণ হরণ করার মতো কোনো ঘটনা ওখানে সৃষ্টি করেছিল কিনা শ্রমিকেরা, বাস্তবে এরকম পরিবেশ ছিল কিনা, যারা করেছেন তারা কি তাদের যে ক্ষমতা সেটা কি তারা কি অতিরিক্ত ব্যবহার করেছে কিনা, আইনসম্মত করেছে কিনা, বিধিসম্মত করেছে কিনা, এই প্রশ্নটি সবার আগে আসবে। প্রশ্নটি আসবে ওই ইপিজেডের যে প্র্যাকটিক্যাল শ্রমিকরা আন্দোলন করেছে, এবার কি তারা আন্দোলনটা কি যুক্তিসঙ্গত ছিল কিনা। যুক্তিসঙ্গত হলে সেখানে ইপিজেড তাদের নিজস্ব 6 জন আর্বিট্রেটর আছে, যাদের বেতন এক একজন লক্ষ টাকার উপরে। এই আর্বিট্রেটর তাদেরকে কাউন্সিলর বলে, তারা সেখানে সঠিকভাবে সমাধানের উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন কিনা। যদি নিতেন তাহলে তো সমস্যার সমাধান শ্রমিকদের হয়ে যেত, তাহলে কোথায় গ্যাপ ছিল। তৃতীয়ত প্রশ্ন, যেই ক্যাবাগ্রিন ফ্যাক্টরিতে প্রায় 10,000 শ্রমিক, সেখানে ওই মালিক কর্তৃপক্ষ এবং তার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের সেখানে তারা এখানে কেউ এই ঘটনার সঙ্গে দায়ী খুশি কি না, এটা একটা প্রশ্ন। কারণ রাতে 12টায় হঠাৎ করে কারখানা বন্ধ করে দিয়ে তলাদার শ্রমিককে মার্কিং করে যাওয়া হলো, যারা ঘুমন্ত শ্রমিকেরা এটা কেন করা হলো, চালু ফ্যাক্টরি কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এবং সকালে সেনা নিয়োগ সেখানে হয়ে গেল। এখন একটা প্রশ্ন আসছে যে এগুলো তো একটা বিষয়, যে এই হত্যাকাণ্ডটা কি ধরনের হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড আমরা জানি যে কিলিং, কোনো মানুষ একাধিক মানুষকে খুন করতে পারে, একাধিক মানুষকে খুন করতে পারে, এটাকে বলে সিআরপিসিতে আমাদের প্রচলিত আইনে বলে মার্ডার বা খুন, যেটা আমরা 302 ধারায় বলি। কিন্তু যদি রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের নিয়োজিত বাহিনী, যাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনস্বার্থ রক্ষা করা, রাষ্ট্রের কোনো নিয়োজিত বাহিনী অথবা সংস্থা যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে সেটার নাম হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। কারণ রাষ্ট্রের কোনো ব্যক্তি কোনো মানুষকে বিনা বিচারে হত্যা করতে পারে না। ফলে এই 2 তারিখের ঘটনা নিশ্চিত প্রমাণ করে যে এখানে একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা একটি চরম গুরুত্বপূর্ণ অপরাধ। আমাদের দেশের আইন অনুযায়ী এটা মার্ডার, এবং আন্তর্জাতিক মানবাধিকার যে অপরাধ ক্রাইম, সেখানেও এটা একটি জাতিসংঘ ঘোষিত এটা একটি অপরাধ। ফলে এখানে একটি গুরুতর অপরাধ আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এখানে নীলফামারীতে সংঘটিত হয়েছে।
আমরা দেখতে পেলাম এই ঘটনার প্রেক্ষিতে নীলফামারীতে আজকে আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন উনি কোনো তদন্ত প্রতিফলন করেন নাই। আমাদের প্রশ্ন ছিল, যদি আপনারা জানেন সাংবাদিক, যে যদি এই কোন জেলায় কোথাও কোন ইলিগেল ফায়ার আর্মস বা কোথাও কোন অস্ত্র, গুলি, প্রাণঘাতী গুলি সেখানে ওপেন হয়, তাহলে জেলা প্রশাসক তার নিজের একটি অব্লিগেশন, বাধ্যতামূলক তাকে একজন ম্যাজিস্ট্রেটকে তদন্ত করাবে এবং তদন্ত সে একটা রিপোর্ট করবে। এটা হচ্ছে মানুষ মারা যাক বা না যাক, সেখানে কেউ যদি অস্ত্র ব্যবহার করেছে বলে এই ঘটনার প্রেক্ষিতে যেখানে একটি সারা দেশ জেনে আন্তর্জাতিকভাবে হচ্ছে, আমাদের নীলফামারী জেলা প্রশাসক উনি জানিয়েছেন উনি কোনো তদন্ত কমিটি গঠন এই পর্যন্ত করেন নাই। আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, উনিও জানিয়েছেন পুলিশ সুপারের পক্ষ থেকেও এই ঘটনার প্রেক্ষিতে কোনো তদন্ত কমিটি গঠন করেন নাই। তাহলে বাকি থাকে ইপিজেড। ইপিজেড তার জেলের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলে এসেছি, ওনারা জানিয়েছেন তারা একটি তদন্ত কমিটি করেছে। আমাদের প্রশ্ন ছিল ইপিজেড কোন আইনে, বাংলাদেশে দুইটা আইন, ইপিজেড শ্রম আইন আর বাংলাদেশ শ্রম আইন, তাহলে ইপিজেড শ্রম আইনের কোন ধারায় আপনারা এই তদন্ত কমিটি করলেন? বাস্তবে ওই তদন্ত কমিটি যাকে আইনগতভাবে বলে লোকাস স্ট্যান্ডি নাই, অর্থাৎ এটার কোনো বৈধতা নাই, এটার কোনো শুধু একটা ওপিনিয়ন দেওয়া যায়, আপনি আমি আমরা একটা তদন্ত কমিটি করতে পারি, অর্থাৎ এটার কোনো লোকাস স্ট্যান্ডি নাই বা সরকার আইন দ্বারা অনুমোদিত না। বলে একটা তদন্ত কমিটি তারা করেছে, তদন্ত কমিটি কবে রিপোর্ট দিবেন এটা তাদের বিষয়। ফলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে সমস্ত সরকারি বাহিনী জড়িত হয়েছে তার তদন্ত ইপিজেডের কোন কাউন্সিলর দিয়া অথবা কোন পুলিশকে দিয়ে এটা কোনো সম্ভব না। ফলে এটার বিচারও সম্ভব না। ফলে যার কারণে আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ মোশাররফ মিশু, তোফাজ্জল হোসেন, রাজু আহমেদ ওনারা বলেছেন যে আমাদের এটার জন্য এমন একটি তদন্ত কমিটি করা দরকার যে তদন্ত কমিটি নিরপেক্ষ, নীলফামারীর কোন স্বার্থ সংশ্লিষ্টকে জড়িত থাকবে না। এটার জন্য বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি করা একটা অপরিহার্য দাবি। আমরা আজকে এই প্রেস কনফারেন্স থেকে বলছি এই হত্যাকাণ্ড এটা একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এটা একটি গুরুতর অপরাধ, গুরুতর হত্যাকাণ্ড করার অপরাধ। এই কারণে সরকারকে আমরা আপনাদের মাধ্যমে জানাই এবং আমরা লিখিতভাবেও জানাবো যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য একটি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় প্রমাণ করে যে ইপিজেড